ও সাথী রে যেও না কখনো দূরে। শাবনূরকে তার স্ত্রী সন্দেহের চোখে দেখতে, জনপ্রিয়তা চলে গিয়েছিল তুঙ্গে, অনেক পর্যটক থেকে সে এক ভাগের টাকা নিয়ে নিয়েছিল। সংসদ জীবনে একটা অশান্তি, মায়ের কার্যকলাপ, জনগণের প্রেশার, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে। অনেক যন্ত্রণা কষ্ট গেছে, ব্যক্তি জীবনটাকে কখনোই শিল্পীর সত্তার উপরে আঘাত হানতে নেয়। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ মারা যায়। এর আগের দিন হচ্ছে এফডিসিতে উনি ডাবিং করছিলেন একটি ছবি, হ্যাঁ, এবং আমরা জানি যে সন্ধ্যার দিকে আপনার সঙ্গে ওনার কথা হয়েছিল। কি নিয়ে কথা হয়েছিল? আমার সাথে কথা হয়েছিল তার বাসায় যাবো রিশিডিউল করতে। আমার একটা ছবি তখন জানি শিডিউল শেষ, এখন নতুন শিডিউলটা করব, সে ব্যাপারে পরের দিন আর কি, মানে আমি 5 তারিখে গিয়ে তার সাথে কথা বললাম, 6 তারিখে তার বাসায় যাবো। সেটা শুক্রবার ছিল, শুক্রবারই সে পার্টির সাথে কথা বলতো, উপাধিক কাজ করতো। তো সেই হিসাবে আমি এফডিসিতে আসলাম, এসে শুনলাম যে দাবি করতেছে, সেখানে একটু কথা বলে আমি চলে গেছি। এই হলো তার সাথে আমার শেষ দেখা। পারিবারিক বন্ধু আপনি সালমান শাহ, এবং এর আগে আপনি আমার ইন্টারভিউর মধ্যে বলেছিলেন যে আসলে সালমান শাহ শেষ দিকে আসলে অনেকটা বিচলিত ছিল। বিচলিত থাকার পিছনে তার জনপ্রিয়তা চলে গিয়েছিল তুঙ্গে। পুরা আমাদের চলচ্চিত্র শিল্পের প্রযোজকরা তো স্বাভাবিক, যাকে দিয়ে তার অর্থ আয় করতে পারবে তার প্রতি ঝুঁকবে। অনেক প্রযোজক তার দিকে ঝুঁকে গিয়েছিল এবং তার থেকে শিডিউল নিতে এবং একসাথে পরিপূর্ণ সম্মান, পারিশ্রমিক দেওয়া বা সম্মানী দেওয়াটা ব্যবস্থা সেই চালু করে। তো প্রযোজকরাও দেখলো যে আমি একসাথে দিয়ে যদি আমি একবারে শিডিউল নিতে পারি, তো এভাবে অনেক প্রযোজক থেকে সে এক ভাগের টাকা নিয়ে নিয়েছিল। এখন বছরটা হলো 365 দিন, এটাকে ভাগ করে দিতে হবে। এখন তার চেয়ে বেশি যদি আমি মানুষের সাথে কমিটমেন্ট করি, আমি 365 দিনের বেশি দিন তো বছরে পাবো না। তো এই যে প্রযোজকদের প্রেশার, পারিবারিক প্রেশার, সেটাই বলছি, প্রযোজকদের প্রেশার, পারিবারিক প্রেশার বলতে যেটা হচ্ছে যে সামাও তার স্ত্রী শাবনূরকে মাথায় নিয়ে একটু তাকে সন্দেহের চোখে দেখতে, আবার মায়ের কিছু রাজনৈতিক কার্যকলাপ যেটা পছন্দ করে না সে, তার কানে মায়ের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো তার কানে আসতে লাগলো। এই সব মিলিয়ে দ্যাট টাইম সে খুব বিচলিত ছিল, মানে কোনো স্থিতিশীলতা তার ভিতরে কাজ করতো না, মানে অলওয়েজ একটা অস্থিরতা ভাব তার ভিতরে শুরু করলো। এই জন্য বললাম যে এত বেশি লোড তার উপরে পড়ে গেছে যেটাকে সে সামাল দিতে পারে নাই। যখন দেখছে যে আর সামাল দিতে পারছে না, আমার বিশ্বাস তখন হয়তো তার, আমার যেটা সন্দেহ, হয়তো এগুলো নিয়ে তার সাংসদ জীবনে একটা অশান্তি, মায়ের কার্যকলাপ, জনগণের প্রেশার, তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এই জন্য হয়তো ওই রাস্তাটা বেছে নিয়েছে, এটা আমার একটা ধারণা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আসলে সালমান শাহ কাজ করে গিয়েছেন, এবং হচ্ছে প্রত্যেকটা কাজে আসলে সাক্ষ্য রেখেছেন নিজের যোগ্যতা। হ্যাঁ, তো ওনার বিচলতা যেটা বলতেছেন, এটা আসলে তাহলে পর্দায় বা ডাবিং এ অন্য কোথাও আসলে প্রভাব ফেলেনি? প্রভাব ফেলেনি। সে নিজের ব্যক্তি জীবনটাকে কখনোই শিল্পীর সত্তার উপরে আঘাত হানতে নেয়, একদম আলাদা ছিল। যেহেতু কথাটা উল্লেখ করেছে যে আমি পারিবারিক একজন ছিলাম, আমাকে সে দুলাভাই ডাকতো সবসময়, কেন আমি নিজেও জানি না, আমার দুলাভাই ডাকতো। তো প্রায়শই কোনো সমস্যা হলে বা কিছু হলে আমাকে জানায়, এই যে মায়ের রাজনৈতিক জীবন পছন্দ করে না, তারপরে মা বাবাকে টর্চার করে, মাঝে মধ্যে মেন্টাল টর্চার করে, এইগুলো সব পছন্দ করে না। এই যে মাঝে মধ্যে তার স্ত্রী তাকে সন্দেহের চোখে দেখে, এগুলোও বলতো। তো একদিন আমি রাত্র বাসায় শুয়ে গেছি, তখন রাত 2:30 বাজে, হঠাৎ আমার বাড়ির নিচে চিৎকার, কিরকম হয়। আমি
উঠলাম বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখলাম যে তার সাথে একটা ছেলে থাকতো, নামটাই হচ্ছে ভুলে গেছি, যে ছেলেটা সবসময় তার সাথে তো প্রোডাকশনে। আমি কি আপনার শালা বলছে সে মারা যাচ্ছে, আপনি না গেলে আপনাকে শেষ দেখা দেখতে চাই। আমি যথারীতি আমার ওয়াইফকে বললাম, বুঝতে পারছি পাগলামি কিছুটা হচ্ছে বোধ হয়। আমি ওয়াইফকে বললাম যে চলো যাই, আর কী করো। তখন আমার নিজস্ব গাড়ি ছিল, আমি নিজের গাড়ি ড্রাইভ করে রাতের 3:30টার সময় তার বাসায়, ইস্কাটাদের বাসায় যাই। যাওয়ার পর দেখি যে হ্যাঁ, দুজনের ভিতরে কিছু একটা হয়েছে, ঝগড়াঝাটি, সেটা নমুনা পাওয়া যায় দুজনের বিষণ্ণ। যথারীতি তার স্ত্রী আমাকে এসে বললো, এই যে দুলাভাই দেখেন, এই যে চাবির থোড়া দিয়ে, এই যে চাবির একটা গোছা, এটা দিয়ে আমাকে মারছে। আর ওকে দেখলাম শোয়া, সালমান ডাকি, কিন্তু সে কোনো উত্তর দেয় না। কিন্তু চোখে দেখলাম যে আস্তে আস্তে চোখ দিয়ে পানি পড়ছে, অশ্রু। তখন আমি বুঝলাম সেটা খুব দুর্দান্ত অভিনেতা ছিল। তো আমি তো বললাম যে পাগলামির তো একটা সীমা থাকে, এত রাত পর্যন্ত এই মারামারি ঘাটাঘাটি এগুলো করবা না। সে কোনো কথার উত্তর দেয় না, চোখ বন্ধ করে পড়েছিল। আমি তাকে বললাম যে শোন, ও আর তোমরা দুজন তরুণ, তোমাদের ভিতরে ভালোবেসে তোমরা তো এই খামাখা এই দ্বন্দ্ব থাকতে পারে। হাজব্যান্ড, সিনেমার নায়ক, অনেকে অনেক কিছু তুমি শুনতে পারো। তুমি ম্যাক্সিমাম তো সাথেই থাকো, আমার সুযোগ সুবিধা তুমি সাথেই ছিল, তো সেখানে তো সাবধানী নায়িকা ছিল, কই তুমি তো কিছু, সেখানে তো তোমাদের কোনো অশান্তি দেখিনি। এই সব বোঝা টুজায় মাথায় হাত বুঝাই দিয়ে তারপরে আমি চলে আসছি। সেটা একদিনের কথা। আর আমার সুযোগের সময় তো আমার মিসেসও গেছিল, আমার মেয়েও ছিল, তো সেখানে সুন্দরতা ছিল। এখন দিনে দিনে যখন তার প্রতিষ্ঠা বাড়ছে, যখন তার জনপ্রিয়তা আপকামিং হচ্ছে, প্রযোজকরা তার পিছনে ছুটছেন, এই তখন থেকেই তাদের ভিতরে আস্তে আস্তে অশান্তির জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। আমি একদিন শিডিউল নিতে তার বাসায় গেলাম, যা শুনলাম যে আমাকে তার লোকেরা বলে থাকতো বাসায়, কিন্তু আমি জানি সে বাসায়। আমি বসে রয়েছি নিচে, আমি ইচ্ছা করে বসে রয়েছি, এক সময় ঢুকবো। তো যাই হোক, আমি আধা ঘন্টা তাই বসার পরে সামব বুঝতে পারছে সে যে আমি যে যাচ্ছি না, তখন তো দুলাভাইয়ের ডাক। তো কি আমি তার বাসায় যেটা দেখলাম, তখন তার স্ত্রী ঢাকায় নেই, সে তখন চিটগাঁও বাবার বাড়িতে। তো দেখলাম যে ভাঙ্গা চূড়া জিনিসপত্র, আবার বুঝলাম যে এই মারামারি। তার বাসায় আবার তার এক বন্ধুর বিয়েও হয়েছে ওই বাসায়, সে বন্ধুও ছিল, বন্ধুর সাথে পরিচয় করাই দিল। তো আবার বললাম যে আমি তো আর তোমার এগুলা দেখতে আসি নাই, আমার কাছে খুব খারাপ লাগছে তোমার বাসায় অবস্থা। আপনি এক কাজ করেন, আপনি ওদের একটু আয়না দেবেন চিটাগং থেকে। আমি বললাম যে এই পাগল, আমার কথা কি আসবে সে? একমাত্র তুমি বললে সে আসবে, তোমাদের ভিতরে কি হয়েছে তোমরাই জানো, আসবো। কয় না, আপনি একটু গান চিটাগং গিয়ে তার সাথে কথাবার্তা বলে নিয়ে আসেন। আমি তো ঠিক আছে যাবো না, আগে আমি দেখি, এই কথা বলে চলে আসি। এইভাবেই আমাদের অনেক সময় কেটেছে। তারপরে কখনো উত্তরা গেছি, শুনলাম যে সালমান ওখানে শুটিং করতেছে, গেলাম, দেখি দুলাভাই আসে, তখন আড্ডা মারার সময় বলে আপনার বসেন, গিয়ে শর্ট দিয়ে আসে। মানে সে কাজের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করে না। তার ব্যক্তি জীবনে অনেক যন্ত্রণা কষ্ট গেছে, কিন্তু যখনই কাজের রোডে চলে গেছে, কাজের জায়গাটায় গেছে, সেখানে আর কিন্তু তাকে চেনা যায় না। এই যে তার এত দুঃখ কষ্ট, আবার কাজ শেষ হয়েছে, আবার সে তার লাইফে চলে গেছে। আজ সালমান শাহর মৃত্যুবার্ষিকী, তার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু। আজকে সত্যিকার অর্থ বলতে গেলে এই 6ই সেপ্টেম্বর আমার পরিবারের কেউ মারা যায় নাই, কিন্তু আমার পারিবারিক কোনো লোক যদি এদিন মারা যেত, যে কষ্টটা আমার থাকতো বুকে, সালমান মারা যাওয়াতে এই তারিখে, সেই কষ্টটা বুকে আমি এখনো লালন করি। সত্যিকার অর্থে সালমান শুধু আমার আপনজনই ছিল না, একজন আমার একনিষ্ঠ, মানে খুব আমার হৃদয়ের একটা ছেলে ছিল, যাকে নিয়ে আমি আরও অনেক স্বপ্ন দেখেছিলাম। যদি সে আজকে থাকতো, তাহলে আমার এই চলচ্চিত্র শিল্পেই
আমি একজন পরিচালক হিসাবে আমি আরও স্বপ্ন পূরণ করতে পারতাম, কিন্তু সে না থাকাতে আমার সে স্বপ্ন পূরণ হলো না। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন ওকে যেখানেই রাখে যাতে শান্তিতে রাখে, এই দোয়াটা রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দেশের ছবি, বাংলা ছবি দেখবেন।